গণ অভ্যুত্থানের মধ্যে তো একটা প্রত্যাশা তৈরি হয়েছিল। গণ অভ্যুত্থান তো নির্দিষ্ট কোনো লক্ষ্য, কর্মসূচি বা ঘোষণা দিয়ে হয়নি। গণ অভ্যুত্থানের মধ্যে যে প্রাথমিক ঐক্য কিংবা যে জাগরণ, সেটা ছিল যে একটা অত্যাচারী, দুর্নীতিগ্রস্ত, সাংঘাতিক রকম বৈষম্যবাদী একটা সরকারকে, যে অনির্বাচিত ভাবে বছরের পর বছর জবরদখল করে ক্ষমতায় আছে, তাকে পদত্যাগে বাধ্য করা। এটা ছিল প্রথম প্রাথমিক শর্ত। কিন্তু আন্দোলনের মধ্যে দিয়ে তো মানুষের একটা বড় ধরনের চৈতন্যের পরিবর্তন হয়। যখন মানুষ প্রতিরোধ করে কিংবা রাষ্ট্রের ক্ষমতাকে মোকাবেলা করে, নিজের জীবনকে বাজি ধরে, তখন মানুষের মধ্যে তার অজান্তেই তার মধ্যে একটা পরিবর্তন হয়। সে তখন ভবিষ্যৎ নির্মাণ করতে চায়, নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। মানুষ হিসেবে সে তখন তার নিজের চাইতে অনেক বড় হয়ে ওঠে। এটাই হইল গণ অভ্যুত্থানের একটা মুহূর্ত কিংবা গণ অভ্যুত্থানের প্রধান বৈশিষ্ট্য। তো সেটাই হয়েছে যে এই গণ অভ্যুত্থানের এই কয়েকদিনের মধ্যে মানুষের মধ্যে অনেক রকম পরিবর্তন হয়েছে এবং একটা বড় প্রত্যাশা তৈরি হয়েছিল যে এরকম সরকার আর হবে না, ভবিষ্যতের সরকার এরকম হবে না, ভবিষ্যতের সরকার নিপীড়নমূলক হবে না, স্বৈরশাসনতান্ত্রিক হবে না, ফ্যাসিবাদী হবে না, সমাজের মধ্যে যে বৈষম্যগুলো আছে সেগুলোর বিরুদ্ধে একটা গণতান্ত্রিক রূপান্তর হবে, মানুষ কথা বলার জন্য, মত প্রকাশের জন্য কিংবা প্রতিষ্ঠানের জন্য তার উপরে কোনো নিপীড়ন হবে না, এরকম একটা আকাঙ্ক্ষা, প্রত্যাশা তৈরি হয়েছে। এবং সেই প্রত্যাশা যত বেড়েছে, মানুষের অংশগ্রহণ তত বেড়েছে। হাসিনা সরকার সব রকম যন্ত্র, রাষ্ট্রের সব রকম যন্ত্রকে ব্যবহার করেও সেটাকে ঠেকাতে পারেনি। মানুষের এই অসম্ভব শক্তির প্রকাশই হচ্ছে গণ অভ্যুত্থান। তো সেই গণ অভ্যুত্থানের পরে সরকার গঠন হলো, অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে এবং অন্তর্বর্তী সরকার গত 1 বছরের মাথায় 1 বছর পার হলো। এর মধ্যে সরকারের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সরকার কিভাবে চায় বা সরকারের উপদেষ্টারা কি চায় বা সরকারের সাথে ঘনিষ্ঠ রাজনৈতিক শক্তিগুলো কি চায়, তার তো একটা চেহারা আমাদের কাছে পরিষ্কার হয়েছে। এবং সেই বিষয়গুলো যত পরিষ্কার হয়েছে, মানুষের তত বেশি প্রত্যাশা ভঙ্গ হয়েছে, একটা হতাশার অবস্থা তৈরি হয়েছে। মানে শব্দগুলো তখন বাগাড়ম্বরে পরিণত হয়েছে। যে অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন, গণতান্ত্রিক, ফ্যাসিস্ট বিরোধী, এই শব্দগুলো এখন মানুষের কাছে বাগাড়ম্বর। কারণ এই সময়ে এই পরিবর্তনের জন্য যে ধরনের সূচনা দরকার ছিল, সেই সূচনাগুলো আমরা এই সময়ের মধ্যে দেখি নাই। এর মধ্যে যেমন অর্থনৈতিক ক্ষেত্রে যদি বলি, অর্থনৈতিক ক্ষেত্রে তো একটা বড় ধরনের সুযোগ এই সরকারের সামনে ছিল। যে বড় আকারের যে দুর্নীতিবাজ কিংবা লুটেরা গোষ্ঠী, তারা সরকারের সাথে সাথে একটা দমিত অবস্থায় আছে। হয় তারা দেশ থেকে পালিয়েছে কিংবা এখন তারা একটা নিজেদের ক্ষমতাকে সংকুচিত করে চুপচাপ বসে আছে, কিংবা কেউ কেউ জেলে আছে। এরকম একটা অবস্থায় অর্থনৈতিক ক্ষেত্রে কিছু নীতিগত পরিবর্তন আনার সূচনা করা সম্ভব ছিল। এবং এই লুটেরা গোষ্ঠী না থাকার ফলে আমরা রেমিটেন্সের মধ্যে, বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, সেই রিজার্ভে একটা ইতিবাচক ঘটনা দেখলাম। রেমিটেন্স আসলো, সেটা দেখলাম। সম্পদ যেহেতু পাচার হচ্ছে না, ওই গতিতে পাচার হচ্ছে না, তার একটা ইতিবাচক প্রভাব দেখলাম। চাঁদাবাজির যে নেটওয়ার্কটা ছিল, সেই নেটওয়ার্কটা প্রাথমিকভাবে বন্ধ হয়ে গেল। ছাত্রলীগ এবং আওয়ামী লীগ ইত্যাদি প্রশাসনের মধ্যে যারা সরকারের প্রশ্রয়ে দুর্নীতিগ্রস্ত ছিল, তারা প্রাথমিকভাবে সরে গেল। এই পরিস্থিতিটা ছিল নতুন একটা যাত্রা শুরুর একটা সুযোগ। এই সরকার সেই সুযোগটা গ্রহণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এটা তাদের অক্ষমতা শুধু বললে হবে না, তাদের এই ব্যাপারে কোনো আগ্রহ কিংবা উদ্যোগ আমরা দেখি নাই। দেখা গেল যে এই যে, তার মানে অর্থনৈতিক ক্ষেত্রে যে পজিটিভ জিনিসগুলো দেখলাম আমরা, যেমন বৈদেশিক মুদ্রা রিজার্ভ কিংবা রেমিটেন্স, এই সমস্ত যেগুলো দেখলাম, সেগুলো এই সরকারের কোনো কৃতিত্ব নাই। সেটা আগের সরকারের সাথে যুক্ত এই লুটেরা গুলো
পালিয়ে যাওয়ার কারণে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যেটা তারা করতে পারতো সেটা হচ্ছে যে, যেমন কিছুটা কাজ সম্ভাবনা দেখা দিছিল যে একটা হোয়াইট পেপার তৈরি করা কিংবা একটা টাস্ক ফোর্স তৈরি করা, বিভিন্ন ধরনের কমিশন, এগুলো যখন গঠন হলো মানুষের মধ্যে একটা এরকম একটা প্রত্যাশা তৈরি হলো যে হয়তো কিছু পরিবর্তন হবে। টাস্ক ফোর্স রিপোর্ট কিংবা হোয়াইট পেপার, তারপরে অন্যান্য যে সমস্ত কমিশন রিপোর্ট, সে সমস্ত কমিশন রিপোর্ট বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছে। আমরা দেখলাম যে সরকার সেগুলোর বাস্তবায়নের ধারে কাছে নাই, বা সেগুলির সূচনা করার ক্ষেত্রে কোনো রকম ধারে কাছে নাই। যেগুলি সরকার করতে পারতো, যে গত সরকারের আমলে যে সমস্ত প্রকল্প বাংলাদেশের মানুষের জন্য ভয়াবহ, সেগুলোর পর্যালোচনা করে সেগুলি থেকে বাংলাদেশ কিভাবে বেরোতে পারে সেটা একটা চেষ্টা করা। সরকার কোনো চেষ্টাই করেনি। ভারত বিরোধিতা একটা সরকারের একটা বাগাড়ম্বরের অংশ, কিংবা সরকার সমর্থিত দলগুলোর। কিন্তু ভারতের প্রভাব বা আধিপত্য যে সমস্ত জায়গায় আমরা অর্থনৈতিক ক্ষেত্রে দেখি, যেমন রামপাল একটা ভয়ঙ্কর বাংলাদেশের জন্য, সেটা নিয়ে কোনো উদ্যোগ সরকারের হইল না। আদানি চুক্তি বাংলাদেশের জন্য ভয়াবহ, সেটা নিয়ে সরকারের কোনো উদ্যোগ হয়নি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আমরা জানি যে এটা রাশিয়ার প্রকল্প, আসলে এটা ব্যবস্থাপনা ভারতের হাতে, সেটা নিয়েও কোনো উদ্যোগ হয়নি। তো এগুলির ব্যাপারে সরকারের কোনো আগ্রহ কিংবা উদ্যোগী আমরা দেখি নাই। বিশ্ব ব্যাংক, IMF, ADB গত সরকারের যে উন্নয়নের মডেল, সেই মডেলের অবিচ্ছেদ্য অংশ ছিল, এবং এই তিনটা প্রতিষ্ঠানের কোনো জবাবদিহি নাই বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের সব ধরনের বড় পরিকল্পনা, সব ধরনের বড় প্রকল্প, সবকিছুর পেছনে কিন্তু এই তিনটা প্রতিষ্ঠান কোনো না কোনো ভাবে কেউ না কেউ থাকে, বা সবগুলো থাকে। এই সমস্ত প্রতিষ্ঠান স্থায়ী সরকারের অংশ, মানে গত সরকারের সময় ছিল, এই সরকারের সময় আছে। তাদেরকে জবাবদিহির আওতায় আনার পরিবর্তে তাদের উপরে নির্ভরশীলতা এই সরকারের সময় আরো বেড়েছে। এই প্রতিষ্ঠানগুলোর এই যে IMF এর ঋণ নেওয়া, ADBর প্রকল্প নেওয়া, বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠানের পরামর্শে চট্টগ্রাম বন্দর মাসুল বাড়ানো, কিংবা চট্টগ্রাম বন্দরে শেখ হাসিনা যাদেরকে, যে বিদেশি কোম্পানিকে চট্টগ্রাম বন্দর দিতে চেয়েছিলেন তাদেরকে দেওয়ার জন্য জোর জবরদস্তি করা, এই সমস্ত কাজগুলো, এটা মনে হয় যে আগের সরকারের কিছু লোকজন এখন দেশ চালাচ্ছে, এরকম মনে হয়। অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি যে মতাদর্শিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ তার সাংস্কৃতিক যে অভিব্যক্তি, সে অভিব্যক্তি বিভিন্নভাবে হয়। সেটা গানের মাধ্যমে হয়, নাটকের মাধ্যমে হয়, সংস্কৃতির চর্চার মাধ্যমে, বিভিন্ন উৎসবের মাধ্যমে হয়, বিভিন্ন ধর্মীয় উৎসবের মাধ্যমে হয়, ধর্মের বাইরে বিভিন্ন উৎসবের মধ্যে হয়, পালা গানের মধ্যে হয়, বাউলের গানের মধ্যে হয়, তারপরে যাত্রার মধ্যে হয়। এই যে সাংস্কৃতিক অভিব্যক্তি, মনে হচ্ছে যে এই সরকার এমন সব গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তারা বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক অভিব্যক্তির সামনে একটা পাথর মতো অচলায়তন দাঁড় করানোর চেষ্টা করছে। মানে বাংলাদেশের মানুষের কোনো আনন্দ উৎসব প্রকাশিত হবে, এটাই তারা গ্রহণ করবে না। যেখানে একটা সমাজে নারী স্বাধীনভাবে চলতে পারে কিনা, নিরাপদে চলতে পারে কিনা, নিশ্চিন্তে চলতে পারে কিনা, সেটি হচ্ছে একটা সমাজে গণতান্ত্রিক পরিস্থিতি, গণতান্ত্রিক রূপান্তর কতটা হয়েছে তার একটা চিহ্ন হচ্ছে নারী কতটা নিরাপদ সেখানে। নারী কি কথা বলতে পারে, চলতে পারে, লিঙ্গীয় যে সমস্ত বৈষম্য আছে সেটা কি দূর করার উদ্যোগ হচ্ছে। এই সরকারের সময়, গণ অভ্যুত্থানের পরে নারী নিরাপত্তাহীনতা কি কারণে আরো বাড়লো? এই সরকারের আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখি, যে জনগণের কোনো উদ্বেগ, প্রশ্ন, সমালোচনা, সেটা সব ব্যাপারে কোন রকম জবাব এই সরকারের কাছে পাওয়া যায় না। মনে হয় যে সরকার শুনতেও পায় না, দেখতেও পায় না কিছু। মানে মানুষ যে শুধুমাত্র তাদের সক্রিয়তা দেখা যায় যে শিক্ষক, শ্রমিক, তারা যখন ন্যায্য দাবি নিয়ে রাস্তায় আসে, তখন দেখা যায় যে রাষ্ট্র খুব সক্রিয়, তাদের উপরে হামলা করা, মার দেওয়া। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যে নারীর অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে, মাজার ভাঙা নিয়ে কথাবার্তা হচ্ছে, সংখ্যালঘু জাতি এবং ধর্মের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনে বিভিন্ন রকম জোর জবরদস্তির ঘটনা ঘটছে, সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে, চাঁদাবাজি নিয়ে কথাবার্তা হচ্ছে, উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, চট্টগ্রাম বন্দর কেন শেখ হাসিনার প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেবে, সেটা নিয়ে প্রশ্ন উঠছে।
সরকার সম্পূর্ণ নীরব। তার তার কাছে মনে হচ্ছে যে জনগণের যে সমস্ত প্রশ্ন সেগুলো জবাব দেওয়ার তার কোনো দরকার নেই, তার জবাবদিহির কোনো জায়গা নেই, তার জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই। তার দায়বদ্ধতা কোথায় সেটা নিয়ে আমাদের একটা প্রশ্ন। এই চট্টগ্রাম বন্দর নিয়ে আরো প্রশ্ন ওঠে যে কেন এই সরকারকে ব্যবসায়ীরা চাচ্ছে না, যারা এই বন্দর ব্যবহারের প্রধান অংশীদার, ওখানে যারা কাজ করে তারা চাচ্ছে না, দেশের বিভিন্ন সংগঠন বা জনগণের বিভিন্ন ধরনের নাগরিকদের বিভিন্ন রকম সংগঠন তারা চাচ্ছে না। এটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। তারপরেও কেন জোর জবরদস্তি করে একটা অস্থায়ী সরকার 30 বছর জন্য একটা বিদেশি কোম্পানির সাথে চুক্তি করা, তার কি কারণে এত দায় পড়লো? মানে তার তার দায়টা কোথায়, বা তার তার কোথায় কোথাও কোনো মুচলেখা দেওয়া আছে সরকারের যে বন্দর বিদেশি কোম্পানিকে দিতে হবে, যে বিদেশি কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রের আশ্রিত একটা রাষ্ট্রের প্রতিষ্ঠান, তাকে দিতে হবে? কেন দিতে হবে? যেখানে সক্ষমতা বাড়ছে, যেখানে এই বন্দর হচ্ছে অর্থনীতির জন্য সম্পর্কিত। মানে জনগণের দিক থেকে যত প্রশ্ন ওঠে, সমালোচনা ওঠে, সেটা সম্পর্কে নীরব একটা ভূমিকায় যাওয়া। পার্বত্য চট্টগ্রামে আমরা দেখলাম যে এমন সব ঘটনা ঘটছে যেগুলি পুরোই জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, এবং জাতিগত নিপীড়নের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা অব্যাহত থাকছে। তো এর ফলে বৈষম্যহীন হওয়া মানে কি? বৈষম্যহীন হওয়া মানে জাতিগত বৈষম্য দূর করার পথ তৈরি করতে হবে, ধর্মীয় বৈষম্য দূর করার পথ তৈরি করতে হবে, লিঙ্গীয় বৈষম্য দূর করার পথ তৈরি করতে হবে, শ্রেণীগত বৈষম্য দূর করার পথ তৈরি করতে হবে। এই চারটা তো প্রধান, এবং চারটা ক্ষেত্রেই আমরা এই সরকারের নেতৃত্বে এই দেশের একটা উল্টো যাত্রা দেখতে পাচ্ছি। এবং যারা এই এই বৈষম্যগুলো, যারা মতাদর্শিক ভাবে, রাজনৈতিক ভাবে এই বৈষম্যগুলোর উপরেই দাঁড়িয়ে থাকে, কিংবা এই বৈষম্য বৃদ্ধি যাদের মতাদর্শ, সেই সমস্ত রাজনৈতিক শক্তি দেখা যাচ্ছে সরকারের কাছ থেকে সমর্থন পাচ্ছি, কিংবা তাদেরই দাপট আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে, এবং গণ অভ্যুত্থানে যে আকুতি প্রকাশিত হয়েছিল, যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেটা নিয়ে আমাদের অগ্রসর হওয়ার জন্য জনগণের মধ্যে সেই ধরনের শক্তি সমাবেশের যে দুর্বলতা, সেই ধরনের রাজনৈতিক, মতাদর্শিক, সাংস্কৃতিক শক্তি সমাবেশের যে দুর্বলতা, সেই দুর্বলতা দূর করাটাই এখন আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। গণ অভ্যুত্থান হইলেই তো হয় না, গণ অভ্যুত্থান কি কারণে হচ্ছে, লক্ষ্য কি? মানে ওই যে একটা গণ অভ্যুত্থান তো আমরা দেখলাম 5ই আগস্টে, হ্যাঁ সেটার প্রাথমিক লক্ষ্য যেটা ছিল সেটা পূরণ হয়েছে, কিন্তু তার মধ্যে থেকে যে প্রত্যাশাটা তৈরি হয়েছিল, সেই প্রত্যাশা পূরণের জন্য যে ধরনের শক্তি সমাবেশ দরকার ছিল, সেটা বাংলাদেশে তৈরি হয় নাই। তার ফলে গায়ের জোরে যারা দখল করতে পারলো রাষ্ট্রকে, আবার নিজেদের দখলে আনতে পারলো, তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার কারণেই এই যে প্রত্যাশা ভঙ্গের কথা বলছি, এটা শুধুমাত্র কিছু ব্যক্তির ব্যাপার না, এটা এই প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াটাই এরকম, সেভাবেই হয়েছে। রাষ্ট্র আর সরকারের সম্পর্কটা বলতে যে যদি সহজভাবে বলতে হয়, সরকার রাষ্ট্রের একটা অংশ, কিন্তু যে সরকারকে আমরা চোখের সামনে দেখি সেটা হলো অস্থায়ী। সেটা অন্তর্বর্তী সরকার যেমন অস্থায়ী, 5 বছরের জন্য নির্বাচিত হয়ে আসলে তারাও অস্থায়ী। কিন্তু এই রাষ্ট্রের স্থায়ী কিছু প্রতিষ্ঠান আছে, কিংবা রাষ্ট্র যে পরিচালিত হয় তার পেছনে স্থায়ী কিছু শক্তি আছে। তার মধ্যে যেমন আমলাতন্ত্র, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, সেটা হলো একটা স্থায়ী শক্তি। এরা সরকার যাই থাকুক না কেন, এদের একটা কাঠামো, নীতিমালা, একটা ছাঁচ, কাজের ধরন, মতাদর্শ, সমস্ত কিছু মিলে এরা হলো স্থায়ী একটা অংশ। আরেকটা স্থায়ী অংশ হচ্ছে যারা বড় ব্যবসায়ী, সম্পত্তিশালী, যাদের সাথে আন্তর্জাতিক যোগাযোগ থাকে, এরা হচ্ছে আরেকটা স্থায়ী অংশ। সরকার পরিবর্তনেও যাদের অস্তিত্ব কিংবা কর্তৃত্ব দেখা যায় যে কোনো না কোনো ভাবে তারা থেকে যায়। আরেকটা স্থায়ী অংশ হচ্ছে রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এখন, সেটা হলো বিশ্বব্যাংক, IMF, ADBর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যারাই আসলে নীতি নির্ধারণ করে। এই রাষ্ট্র গতিমুক্ত যারা নির্ধারণ করে, তাদের সাথে এখানকার শাসক শ্রেণীর একটা যোগ তৈরি হয়। তাহলে এই তিনটা যে স্থায়ী অংশ, এই তিনটা স্থায়ী অংশ তো পুরোই অক্ষত। ব্যবসায়ীদের কিছু ব্যক্তি, কিছু চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু বাকি সমস্ত কিছুই অক্ষত আছে, ধাঁচটা পুরোটা অক্ষত আছে। এবং সেইটা পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকারের শক্তির একটা জায়গা ছিল, গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা আসছে, জনগণের একটা শক্তি, সেই শক্তি নিয়ে তারা শুরু করতে পারতো। কিন্তু
যারা সরকারের ক্ষমতায় আছে এখন, সরকার হিসেবে যারা আছে, তাদের মতাদর্শিক অবস্থান এই পরিবর্তনের জন্য যে মতাদর্শিক অবস্থান দরকার হয় তার থেকে অনেক দূরে। তারা আসলে পুরনো যে রাষ্ট্র কাঠামো ছিল সেই রাষ্ট্র কাঠামোর মতাদর্শই তারা ধারণ করে। এটা তাদের গত 1 বছরে, এটা আমরা হয়তো তত্ত্বগতভাবে জানতাম, কিন্তু বাস্তবে তার গত 1 বছরের কার্যক্রমের মধ্যে দিয়ে তারা সেটাই প্রমাণ করছে। সুতরাং তারা যে বৈষম্যবাদী কিংবা বৈষম্যের কিংবা নিপীড়নমূলক স্বৈরতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থায় আমরা আছি, সেই রাষ্ট্র ব্যবস্থারই পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়াটা এখন চলছে। এখানে এমন যেমন অনেকে বলে যে আমরা গত 15 বছরের কথা বলতে পারতাম না, এখন বলতে পারছি, এই কথাটা পুরোপুরি ঠিক না। কারণ হাসিনা সরকারের প্রথম বছরে, 2 বছরে, 3 বছরে, 4 বছরে অনেক কথা বলা যেত। এইটা তো আপনি 15 বছরের শেষের 10 বছরের সাথে আমরা এখন বর্তমানে 1 বছর তুলনা করলে তো হবে না। তো কাজে এইটা আমরা সেইটার থেকে বের হইতে পারছি। এখন আরেকটা উপাদান তৈরি হয়েছে কথা বলার কে বন্ধ করার জন্য, যেটা আগে ছিল না, এখন তৈরি হয়েছে। সেটা হলো সরকার সরাসরি কিছু করছে না, কিন্তু সরকার কিংবা গোয়েন্দা সংস্থা কিংবা তাদের যে স্থায়ী প্রতিষ্ঠান, সেগুলো কিছু বাহিনী অনলাইনে মানুষকে এমন ভাবে আক্রমণ করছে যে যার মধ্যে দিয়ে একটা স্বাধীনভাবে কথা বলার একটা ভয়ঙ্কর রকম, এটা খুবই শক্তিশালী মানসিক শক্তি ছাড়া কারো পক্ষে স্বাধীনভাবে মতামত প্রকাশ করা এখনো সাংঘাতিক রকম কঠিন। মেয়েদের জন্য তো আরো বেশি কঠিন। অনেক নারীর কণ্ঠই আর শোনা যায় না এই আক্রমণের কারণে। তাদের হয়তো ধরে নিয়ে যায় না এই পুলিশ, আর কিছুদিন গেলে সেটাও হয়তো হবে, কিন্তু তাদের উপরে, অনেকের উপরে মব সন্ত্রাস হয়েছে। আর পুরো অনলাইনের মধ্যে একটা সন্ত্রাসী আবহাওয়া, বিষাক্ত আবহাওয়া, সাংঘাতিক রকম বৈষম্যবাদী, বৈষম্য মানে হিংসা, দমন পীড়নের একটা আবহাওয়া পুরো অনলাইনে, যে অনলাইন এখন অনেক কিছু নির্ধারণ করে। তো সেইটা কিন্তু আমাদের হিসাবে রাখতে হবে। এটা হিসাবে রাখলে আমরা বলতে পারি না যে আমরা আগে বলতে পারতাম না এখন কথা বলতে পারি, ঠিক না কথাটা। আসলে ভালো মন্দের মাপকাঠি কিভাবে? ভালো মানে ভালোভাবে কথা বলে, এটা তো, বা চেহারা ছবি ভালো, এটা তো হইলে হবে না। ভালো বলতে আমি যদি বলি যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সে কি প্রতিনিধিত্ব করে কিনা, তাহলে তো তাকে বড় পরিবর্তনের মধ্যে যেতে হবে। বড় পরিবর্তন মানে কি? আমরা যেমন শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি, এবং শিক্ষার্থী যারা ছিল তারাও প্রধানত শ্রমজীবী, কম আয়ের পরিবারগুলোরই সন্তান। এখানে তো মধ্যবিত্ত উচ্চবিত্ত সন্তান কিছু আসছে, সেটা পরের দিকে, অনেক পরের দিকে, কিন্তু প্রথম ধাক্কাটা তো ওদের থেকেই আসছিল। তো তাদের 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 যে তাদের পরিস্থিতিটা কি দাঁড়ালো এই গণঅভ্যুত্থানের পরে, সরকার আসার পরে? শ্রমজীবী মানুষ আমরা দেখলাম যে এর মধ্যে শুধুমাত্র বকেয়া মজুরি চাওয়ার জন্য শ্রমিকরা মিছিল করছে, এরকম না যে তারা বাড়তি মজুরি চাওয়ার জন্য। আমরা অন্তর্বর্তী সরকার, আমরা কি করে বাড়তি মজুরি দেবো, আমাদের তো তেমন কিছু নাই। কিন্তু তার জন্য না, তো বকেয়া মজুরির জন্য, দাবির জন্য আসছে, এবং তাদেরকে পুলিশ, যৌথ বাহিনী গুলি করে হত্যা করেছে। মানে এই সরকার শ্রমিকদের উপর গুলি চালিয়েছে গত সরকারের মতোই, এর মধ্যে কোনো পার্থক্য হয়নি। সেই শিল্প পুলিশের যে ভূমিকা সেরকমই ছিল। এবং বকেয়া মজুরি পরিশোধ না করা, ছাঁটাই করা, প্রায় লক্ষাধিক শ্রমিক ছাঁটাই হয়েছে গত 1 বছরে, লক্ষাধিক শ্রমিক। এবং বিভিন্ন হিসাবে দেখা যাচ্ছে যে দারিদ্র বেড়েছে। মোহাম্মদ ইউনূস তো 20 বছর আগে বলেছিলেন দারিদ্র মিউজিয়ামে পাঠাবেন। এখন তিনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশে দারিদ্র আরো বেড়েছে। তো এই শ্রমজীবী মানুষের মধ্যে আরো অধিকতর নাজুক অবস্থায় থাকে, মেয়েরা, নারী আরো নাজুক অবস্থায় থাকে। যখন বেকারত্ব তৈরি হয়, কর্মসংস্থান হারায়, এবং রাস্তাঘাটে নিরাপত্তাহীনতা তৈরি হয়, তখন তো নারীর অবস্থা আরো খারাপ হয় বেশি। তো সেই অবস্থা হয়েছে। অন্যান্য ক্ষেত্রে তার যদি কর্মসংস্থানের অধিকার না থাকে, তার যদি জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়, তার যদি মজুরি বকেয়া থাকে, এবং তার যদি ট্রেড ইউনিয়ন অধিকার যেটা পাওয়ার কথা সেটা না পায়। হ্যাঁ, এখন বিশাল অংশ শ্রমিক হচ্ছে যাকে বলে আউটসোর্সিং এ নিয়োগ পাওয়া। আউটসোর্সিং মানে কি? আউটসোর্সিং মানে হচ্ছে এমন ধরনের শ্রমিক যাদের কোনো দায় দায়িত্ব মালিকরা নেয় না, এবং যাদের কোনো ট্রেড ইউনিয়ন অধিকার নাই, কর্মঘণ্টা ঠিক নাই, মজুরি ঠিক নাই। তারা একটা ঠিকাদারের উপরে নির্ভরশীল। ঠিকাদার তাদেরকে নিয়ে আসে এবং তাদের বিনিময়ে ঠিকাদার টাকা পায়,
এবং সেই টাকা থেকে ঠিকাদার সুবিধা মতো তার 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 কর্তৃত্ব মতো শ্রমিকদের পয়সা দেয়। পুরোটাই অনিশ্চিত, পুরোটাই নিরাপত্তাহীন, পুরোটাই কাজের কোনো অবস্থাই নেই। এই ধরনের শ্রমিকের সংখ্যা যত বাড়বে, একটা দেশে গণতান্ত্রিক অধিকার বলতে কি বোঝায়? ভোটের অধিকার তো গণতান্ত্রিক অধিকার না। একটা তার কাজের অধিকার নাই, নিরাপদ কাজের অধিকার নাই, তার সংগঠনের অধিকার নাই, গণতান্ত্রিক অধিকার কোথায়? সেই শ্রমিকদের সংখ্যা কিন্তু এই সরকারের আমলে বেড়েছে। শ্রম সংস্কার কমিশন হয়েছে একটা, শ্রম সংস্কার কমিশনে পরিষ্কার বলা আছে যে এই ধরনের নিয়োগ হবে না, এবং এই সরকারের আমলেই শ্রম সংস্কার কমিশন হয়েছে। এই শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট থাকা অবস্থায় মন্ত্রণালয়গুলো এই ধরনের নিয়োগ দিচ্ছে, এবং এই ধরনের নিয়োগ দেওয়া মানে হলো শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া। সেটাই কিন্তু এই সরকারের সময় ঘটছে। এই সরকারের সময় গণমাধ্যম কমিশন বলেছিল যে গণমাধ্যম যাতে স্বাধীনভাবে পরিচালনা হতে পারে, গণমাধ্যম যাতে সরকারের তল্পি বাহক না হয়, যাতে স্বৈরতন্ত্রের বাহক না হয়, সেই জন্য গণমাধ্যমের নির্দিষ্ট কিছু নিয়ম কানুন, নীতিমালা নির্ধারণ করা হয়েছিল। এই সরকারের সময় গণমাধ্যম অনুমতি দেওয়া হচ্ছে সম্পূর্ণভাবে ওই নীতিমালার পরিপন্থী গত সরকারের মতো করে। এই সরকারের উপদেষ্টার মুখে আমরা শুনছি, এই সরকারের উপদেষ্টারা কিভাবে গত সরকারের মন্ত্রীতে রূপান্তরিত হচ্ছেন, এটা একটা লক্ষণীয় ব্যাপার। মানে গত সরকারের সময়ে এই সরকারের জ্বালানি উপদেষ্টা, গত সরকারের সময় তিনি আমাদের সাথে একমত ছিলেন যে ক্যাপাসিটি চার্জ ছিল লুটপাটের একটা বড় জায়গা, বৃহৎ কিছু কোম্পানিকে সুবিধা দেওয়ার জায়গা। এই সরকারের উপদেষ্টা হিসেবে তিনি বলছেন যে ক্যাপাসিটি চার্জ এটা অনিবার্য, এটা দিতেই হবে, না দিলে হবে না। তাহলে পরিবর্তন কিভাবে একজন উপদেষ্টা আগের মন্ত্রীতে পরিণত হন, তার একটা উদাহরণ হলো এটা। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, আগে আমরা গণতান্ত্রিক রূপান্তরের কথা শুনতাম, সেই ব্রিগেডিয়ার সাখাওয়াত বলছেন যে যে কোনো মূল্যে হোক বন্দরটা বিদেশি কোম্পানিকে দিতেই হবে। মানে গণতান্ত্রিক প্রক্রিয়া, জবাবদিহি, টেন্ডার, দরপত্র কিছুই দরকার নেই, জনমত, জনগণের স্বার্থ, জাতীয় স্বার্থ কিচ্ছু দরকার নেই। এরকম একটা অবস্থার মধ্যে মানে এই যে প্রাতিষ্ঠানিক সমস্ত কিছু শর্তগুলো একই রকম আছে, প্রতিষ্ঠানগুলো একই রকম আছে, নিয়ম নীতি একই রকম আছে, এইরকম এর মধ্যে যে ব্যক্তি কাজ করতে যাবে সেই ব্যক্তি সেই 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 আগের মতোই তার বিহেভিয়ার হবে। এর ভালো মন্দের মাপকাঠি কিছু নেই। এই সমস্ত লোকেরা তো ভালো কথাবার্তাই বলতো একসময়। পরিবেশ মন্ত্রণালয়ে আমরা জানি পরিবেশ উপদেষ্টা, তারপরে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, এদের তো আমরা ভূমিকা দেখেছি আগে, তারা অনেক আগে গণতান্ত্রিক অধিকারের জন্য কাজ করেছে। এই পান্থকুঞ্জের ঘটনাটা কিভাবে আছে, উসমানীয় উদ্যান সেই 1997 সালে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র, বাংলাদেশ চীন মৈত্রী কেন্দ্র বলে সেখানে একটা বড় বিশাল নির্মাণ কাজ করে পুরো উসমানীয় উদ্যান খেয়ে ফেলার একটা আয়োজন হচ্ছিল। আমরা সেই 1997 সালে অধ্যাপক সিরাজ ইসলাম চৌধুরীর নেতৃত্বে আমরা সেটা প্রতিরোধ করেছিলাম। তারপরে সরকার অনেক রকম কায়দা কানুন করে ওটাকে অব্যাহত রাখার চেষ্টা করেছে, আমাদের আন্দোলন থামাতে পারেনি। তার ফলে সরকার একটা পর্যায়ে ওখান থেকে সরে এই যে আগারগাঁওয়ে আমরা যেটা এখন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র দেখি, এইরকম একটা বিশাল ভবন উসমানীয় উদ্যানে হইলে কি অবস্থাটা হইতো পুরান ঢাকার, সেটা তারা করতে পারেনি। এখন এই সরকারের সময়, গণ অভ্যুত্থানের সময় প্রাণ প্রকৃতি পরিবেশের পক্ষে একটা বড় ধরনের এই যে গ্রাফিতি গুলির মধ্যে আমরা দেখি যে প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা করতে হবে, সেখানে উসমানীয় উদ্যান পুরান ঢাকার ঘিঞ্জি এলাকার মধ্যে একটা খোলা জায়গা, সেটা আবার খেয়ে ফেলার আয়োজন হচ্ছে জুলাইয়ের নামে। সে সময় বঙ্গবন্ধুর নামে করার চেষ্টা হয়েছিল, এখন হচ্ছে জুলাইয়ের নামে, জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিসৌধ ওইখানেই কেন করতে হবে এরকম একটা খোলা জায়গা? এখন কোন ঠিকাদারকে হয়তো ব্যবসা দিতে হবে, কারো হয়তো কমিশন পাওয়া দরকার, সেটার জন্য আবার উসমানীয় উদ্যান আক্রমণের মতো করছে। তার মানে প্রক্রিয়া, প্রতিষ্ঠান, নীতিমালা যদি একই রকম থাকে, ব্যক্তিরাও কিভাবে একইভাবে সেই পুরনো, তার আগে একরকম ভূমিকা ছিল, এখন আরেক রকম ভূমিকা, ঠিক আগের মতো সেই অবস্থাটা হয়ে যায়, সেটার একটা প্রতিফলন কিংবা দৃষ্টান্ত হচ্ছে কি? তার মানে হচ্ছে নির্বাচন মধ্যে দিয়ে যদি সরকার একটা নতুন অন্য সরকার আসে, প্রতিষ্ঠান, নীতিমালা, সমস্ত কিছু, মতাদর্শগত আধিপত্য যদি একই রকম থাকে, তাইলে ওই ব্যক্তিরাও একই রকম হবে। স্বৈরতন্ত্রী কতটা হইতে পারবে সেটা নির্ভর করবে প্রতিরোধ সমাজের মধ্যে কতটা আছে সেটার উপর। সমাজের মধ্যে প্রতিরোধ বেশি থাকলে স্বৈরতন্ত্রীর ইচ্ছা করলে হইতে পারবে না, কিন্তু প্রাতিষ্ঠানিক কাঠামো যদি একই রকম থাকে
বৈষম্যমূলক সমাজ, নিপীড়নমূলক সমাজ, সেগুলো তো অব্যাহতই থাকবে, সেটা তো তার কোনো তারতম্য হবে না। এখন নির্বাচন নিয়ে দেখা যাচ্ছে যে কারো কারো ইচ্ছা নির্বাচনকে পিছিয়ে এই এই বর্তমান সময়ের সুবিধাগুলি আরো বাড়ানো নেওয়া। এখন কিন্তু নির্বাচন না হওয়াটা বাংলাদেশের জন্য একটা ভয়াবহ ব্যাপার। এখন যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, সম্পূর্ণ আমরা জানি না কে কি সিদ্ধান্ত নিচ্ছে, সম্পূর্ণ একটা অদৃশ্য সরকার মনে হয় দেশ চালাচ্ছে। নির্বাচন হইলে চেহারা ছবিটা আমরা পরিষ্কার বুঝতে পারবো যে কারা নির্বাচন, কিংবা দায় দায়িত্বের ব্যাপার থাকে। কিন্তু সেটা যদি না হয়, এটা যদি এই 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 বর্তমানে যে ধারাটা, এটাই যদি অব্যাহত থাকে, এই সরকার কি কি করছে আমরা তো দেখতে পাচ্ছি। এই যে গোপন চুক্তি করছে, গোপন সমঝোতা করছে, পুরনো চুক্তিগুলিকে অব্যাহত রাখছে, এটার বিরুদ্ধে সমালোচনা হইলে নানা রকম বট বাহিনী আক্রমণ চালাচ্ছে, এবং পুরনো সরকার যেরকম চেয়েছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জমিগুলো ভাগ বাটোয়ারা করে নেওয়া, এই এখনো সেরকমই হচ্ছে। তার মানে এই সরকার ক্ষমতায় থাকলে এগুলি চলতে থাকবে। এবং তার পাশাপাশি এই যে সাম্প্রদায়িক হামলা, জাতিগত বিদ্বেষ কিংবা নারীর উপরে নির্যাতন, সেগুলোর যে শক্তিগুলি, তারা আরো ক্ষমতায়ত্ত হবে। সুতরাং নির্বাচন হওয়া এবং না হওয়ার মধ্যে একটা ভয়ঙ্কর আমরা পুরাই এমন একটা অনিশ্চয়তার মধ্যে আছি, নিরাপত্তাহীনতার মধ্যে আছি, যে এখন জনগণকে আরো সরকারের উপর নজরদারি বাড়ানোটা দরকার। সরকারের সাথে ঘনিষ্ঠ যে সমস্ত রাজনৈতিক দল, তাদের ব্যাপারে নজরদারি বাড়ানো দরকার। তাদের মুখের কথা এবং কাজ, সেটার প্রতি জনগণের কতটা জনগণের স্বার্থে এবং কতটা জনগণের স্বার্থ বিরোধী এবং দেশের জন্য কতটা হুমকি স্বরূপ, এইটার ব্যাপারে জনগণের নজরদারিটাই বাড়ানো দরকার এখন। এবং সেই শক্তি সমাবেশ বাড়ানোর জন্য এই নজরদারিটা এখন আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে লাস্ট একটা প্রশ্ন, যে আপনি কি মনে করেন যে এই সামনে গণঅভ্যুত্থানের মতো আরেকটা অবস্থা তৈরি হইতে পারে, যে গণঅভ্যুত্থান আগের মতো হবে না, হয়তো আরো ম্যাচিউরড একটা গণঅভ্যুত্থান হতে পারে? না, জনগণের বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, নিপীড়ন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে ধরনের রাজনৈতিক, মতাদর্শিক, সাংস্কৃতিক শক্তি সমাবেশ দরকার, সেই শক্তি সমাবেশের দিকে আমাদের প্রধান মনোযোগ হওয়া দরকার। সেই শক্তি সমাবেশ হলে পরিবর্তন, গণতান্ত্রিক রূপান্তর কিংবা রাষ্ট্রের যে পরিবর্তন দরকার, সেই পরিবর্তন যে পথে হওয়া দরকার সেই পথেই হবে। সেইটা কি পথে হবে, কি পদ্ধতিতে হবে, সেটা ওই শক্তি সমাবেশের উপরে অনেকখানি নির্ভর করে। নিশ্চয়ই গণঅভ্যুত্থান তো একটা বড় ধরনের, মানে শক্তির পরিবর্তনের জন্য একটা বড় পথ এবং পদ্ধতি হচ্ছে গণঅভ্যুত্থান, অবশ্যই।